নমস্কার, আমাদের আজকের আলোচ্য বিষয় মধ্যযুগে ভাগবত অনুবাদের ধারা, কবি ও কাব্য পরিচয়। আলোচনার সুবিধার্থে আমরা বিষয়টিকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করব। এগুলি হলো ভূমিকা, মধ্যযুগে অনুবাদ সাহিত্য ধারার প্রচলনের কারণ, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়, ষোড়শ শতকের ভাগবত অনুবাদ, সপ্তদশ শতকের ভাগবত অনুবাদ ও অষ্টাদশ শতকের ভাগবত অনুবাদ। ভাগবতের অনুবাদ সম্পর্কে আলোচনার পূর্বে মূল ভাগবত সম্পর্কে ধারণা থাকা বাঞ্ছনীয়। সংস্কৃত সাহিত্যের ইতিহাস পাঠ করলে জানা যাবে যে খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে এক ধরনের কাহিনীকেন্দ্রিক ধর্মগ্রন্থ প্রচারিত ছিল, যাকে বলা হতো পুরাণ। এই পুরাণের মধ্যে একদিকে যেমন ছিল ইতিহাস, তেমন ছিল ধর্মদর্শন, তেমন ছিল কাব্যরস। পুরাণকে মোটের উপরে দুভাগে ভাগ করা হয়, মহাপুরাণ এবং উপপুরাণ। এই মহাপুরাণ এবং উপপুরাণের প্রতিটি ভাগে আবার 18টি করে গ্রন্থ রয়েছে, অর্থাৎ 18টি মহাপুরাণ এবং 18টি উপপুরাণ, সব মিলিয়ে মোট 36টি পুরাণ। এই এতগুলি পুরাণের মধ্যে ভাগবত পুরাণের প্রভাব এই দেশে সর্বাধিক। এর একটা প্রধান কারণ হলো বৈষ্ণব ভক্ত সম্প্রদায় মধ্যযুগে ভাগবতকেই তাদের মূল ধর্মগ্রন্থ হিসেবে চিহ্নিত করেছিল। বর্তমান যুগের নানাবিধ গবেষণার মধ্যে দিয়ে ভাগবতের কাল নির্ণয় করা হয়েছে অষ্টম শতাব্দী, যদিও এই ভাগবতের কাল নিয়ে নানান মুনির নানান মত রয়েছে। ভাগবতে রয়েছে 12টি স্কন্ধ, 332টি অধ্যায় এবং শ্লোক সংখ্যা 18,000। একই বিষয় হওয়ার কারণে বিষ্ণু পুরাণের বেশ কিছু কাহিনী এতে সংযুক্ত হয়েছে। ভাগবতের শেষ 3 স্কন্ধে কৃষ্ণলীলা অতি সমৃদ্ধ হওয়ার কারণে বৈষ্ণব সাহিত্য ও সমাজে এর জনপ্রিয়তা সর্বাধিক। এই ভাগবত পুরাণে প্রথম পুরাণ, যা অনুবাদের মাধ্যমে প্রথম ইউরোপের দেশগুলিতে পৌঁছয়। এবারে মধ্যযুগে ভাগবত অনুবাদ বা অন্যান্য অনুবাদ সাহিত্য ধারার প্রচলনের কারণ সম্পর্কে যদি আমরা একটু আলোকপাত করতে চাই, তাহলে আমাদের জেনে নিতে হবে যে ত্রয়োদশ শতকের সূচনায় তুর্কি নেতা বখতিয়ার খিলজির বঙ্গবিজয় এদেশের শান্ত বৈচিত্র্যহীন নিরুদ্বিগ্ন জনজীবনকে ঘুলিয়ে দেয়। দেশব্যাপী অরাজকতা, বিশৃঙ্খলা, অত্যাচার মানুষের মনে ভীতির সঞ্চার করে। তুর্কি আক্রমণের এই প্রচণ্ড আঘাতে হিন্দু সমাজ ও সংস্কৃতির ভিত নড়ে ওঠে। এদেশের তথাকথিত নিম্নবর্গস্থ হিন্দুরা ভয়ে, লোভে, সাম্যের আশায় দলে দলে মুসলমান হতে থাকলে উচ্চবর্ণের সমাজপতিদের টনক নাড়ে। শ্রেণী স্বার্থে তাঁদের মধ্যে জেগে ওঠে জাতি চেতনা এবং তারা অচিরেই বুঝতে পারলেন যে হিন্দু সমাজকে এই অপমৃত্যুর হাত থেকে রক্ষা করতে চায় ঐক্যবদ্ধ বাঙালি জাতি। তাই ধর্ম ও সংস্কৃতির অভিন্ন চেতনায় বাঁধতে চাইলেন নরবরে বৃহদায়তন সমাজকে। এই ধর্ম ও সংস্কৃতি ছিল সুপ্রাচীন আর্যশাস্ত্র ও কাব্য নির্ভর। অতএব সংস্কৃত ভাষার নিগড়ের মধ্যে তখনও পর্যন্ত বন্দী হয়ে থাকা শাস্ত্র কথা এবার দেশি ভাষায় প্রচারের উদ্যোগ নিলেন তাঁরা। ঘটল ঐতিহ্যপূর্ণ আর্য সংস্কৃতির সঙ্গে আপামর বাঙালির চিত্ত সংযোগ, উদ্ভব ঘটল অনুবাদ সাহিত্য ধারার, যার মধ্যে অন্যতম আজকের পাঠ্য ভাগবত। ভাগবতের এই প্রাথমিক আলোচনার সমাপ্তি ঘটিয়ে এবারে আমরা এর বাংলা অনুবাদ সম্পর্কে জেনে নেব এবং এই আলোচনাতে সবার প্রথমে যার নাম উঠে আসবে বা যে গ্রন্থের নাম উঠে আসবে সেটি হলো মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি। মালাধর বসুর বংশ পরিচয় যা কিছু মেলে
তার প্রামাণিকতা সম্বন্ধে নিঃসংশয় হতে পারেননি পণ্ডিতবর্গ। কবির পুত্র বা পৌত্র রামানন্দ বসু শ্রীচৈতন্যের অন্যতম পার্ষদ ছিলেন। কবি মুসলমান শাসকের থেকে গুণরাজ খান উপাধি লাভ করেছিলেন এবং গ্রন্থ মধ্যে অধিকাংশ স্থলে এই উপাধি ব্যবহার করেছিলেন। তিনি বর্ধমান জেলার কায়স্থ প্রধান কুলিন গ্রামে জন্মগ্রহণ করেন। 1349 বঙ্গাব্দের কায়স্থ প্রধান পত্রে প্রমথনাথ ঘোষ এবং 401 চৈতন্যাব্দে কেদারনাথ দত্ত ভক্তি বিনোদ শ্রীকৃষ্ণ বিজয়ের প্রথম প্রামাণিক সংস্করণের সঙ্গে কবির বংশতালিকা প্রকাশ করেন। এই দুই বংশতালিকার মধ্যে বিশেষ পার্থক্য থাকলেও মিল এক জায়গাতেই রয়েছে এবং তা হল দুই তালিকা মতেই দশরথ মালাধর বংশের আদিপুরুষ এবং মালাধর বসু দশরথের অধস্তন ত্রয়োদশ পুরুষ। মালাধর বসু সম্পন্ন গৃহস্থ ছিলেন। মনে হয় তিনি চৈতন্যদেবের সময়ও বর্তমান ছিলেন। কারো কারো মতে তিনি পঞ্চদশ শতাব্দীর গোড়ার দিকে জন্মগ্রহণ করেন। একথা পূর্বে উল্লেখ করা হয়েছে যে কাব্য রচনাকালে কবি গৌড়েশ্বরের থেকে গুণরাজ খান উপাধি লাভ করেছিলেন। বিভিন্ন গবেষণা থেকে অনুমান করা হয় কবির কাব্যটি 1473 থেকে 1480 খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়ে থাকবে। মালাধরের আবির্ভাব এবং শ্রীকৃষ্ণ বিজয়ের রচনাকাল সম্বন্ধে যে প্রমাণ সাহিত্যের ইতিহাসকারেরা উপস্থাপিত করেন তার মূলে রয়েছে দুটি পয়ারছত্র। 1395 শকে গ্রন্থ আরম্ভন, 14 2 শকে হইল সমাপন। সমালোচকেরা এর আগে পাওয়া অন্য কোনো পুঁথিতেই এত স্পষ্টাক্ষরে কাব্য রচনাকালের ইঙ্গিত না মেলার কারণে শ্রীকৃষ্ণ বিজয়কেই বহু সাহিত্যের ইতিহাসকার সন তারিখ যুক্ত প্রথম বাংলা গ্রন্থের মর্যাদা প্রদান করে থাকেন। শ্রীকৃষ্ণ বিজয়ের প্রাপ্ত পুঁথির সংখ্যা খুব বেশি নয়। এ গ্রন্থ প্রধানত একটি বিশেষ ধর্মীয় পরিসরে বা বৈষ্ণব সমাজে প্রচারিত ছিল বলে কৃত্তিবাসের রামায়ণ পাঁচালীর মতো এর পুঁথি বেশি পাওয়া যায়নি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে যতগুলি শ্রীকৃষ্ণ বিজয়ের পুঁথি রয়েছে তার মধ্যে প্রাচীনতম পুঁথিখানি 1607 খ্রিস্টাব্দে অনুলিখিত। এই বিশ্ববিদ্যালয় থেকেই শ্রী খগেন্দ্রনাথ মিত্র মহাশয়ের সম্পাদনায় যে শ্রীকৃষ্ণ বিজয়ের পুঁথিটি প্রকাশিত হয় তা আসলে এই 1607 খ্রিস্টাব্দে অনুলিখিত শ্রীকৃষ্ণ বিজয়ের পুঁথিখানির অনুলিখনকেই গ্রহণ করেছে। এ প্রসঙ্গে একটি তথ্য উল্লেখ করা এবং ছাত্রছাত্রীদের স্মরণে রাখা একান্ত আবশ্যক যে মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়কে আরও দুটি নামে প্রচার করেছিলেন বা এই শ্রীকৃষ্ণ বিজয়ের আরও দুটি নাম ছিল। এই দুটি নাম হলো গোবিন্দ বিজয় এবং গোবিন্দ মঙ্গল। এই গ্রন্থ বৈষ্ণব সমাজে একটা সময়ে অতি জনপ্রিয়তা অর্জন করলেও মধ্যযুগে বা তার পরবর্তী সময়ে বৃহত্তর হিন্দু সমাজে রামায়ণ মহাভারতের মতো এর জনপ্রিয়তা বা প্রচার ছিল না। ফলে উল্লিখিত দুই গ্রন্থের মতো এই গ্রন্থের নানাবিধ পুঁথিও আবিষ্কৃত হয়নি। সাহিত্যের ইতিহাসকারেরা অনুমান করেন কাব্যটি কাব্যগুণের তুলনায় শ্রী চৈতন্যের প্রশংসা বাক্যের জন্যই বৈষ্ণব সমাজে জনপ্রিয়তা লাভ করেছিল। কুলিন গ্রাম মালাধরের বাসভূমি বলে চৈতন্যদেব এই গ্রাম ও গ্রামবাসীদের সম্মান করতেন। শ্রীকৃষ্ণদাস কবিরাজ তার চৈতন্য চরিতামৃতে লিখেছিলেন, কুলিন গ্রামের ভাগ্য কহনে না যায়, শুকর চড়ায় ডোম সেহ কৃষ্ণ গায়। কবিত্ব শক্তির অভাব সত্ত্বেও এই গ্রন্থের জনপ্রিয়তার পেছনে মূলত তিনটি কারণের প্রতি দিক নির্দেশ করেন সাহিত্য ইতিহাসকারেরা। এই তিনটি কারণ হলো, 1. এটি ভাগবতের অনুবাদ যা সারা ভারতে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত। 2. মধ্যযুগের আদি পর্বে এটি ভক্তের রচিত আখ্যান কাব্য এবং 3. মালাধরের এই উক্তিটি নন্দনন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ শ্রীচৈতন্যকে অত্যন্ত মুগ্ধ করেছিল এবং ওই প্রাণনাথ শব্দটি পরবর্তীকালে বৈষ্ণব ভক্তদের মধ্যে নতুন নতুন পন্থা নির্দেশ করেছিল এবং এই ত্রিবিধ কারণ শ্রীকৃষ্ণ বিজয়কে বৈষ্ণব ভক্ত সমাজে জনপ্রিয়তার এবং ভক্তির শিখরে উন্নীত করতে সহায়ক করেছিল।
শ্রীকৃষ্ণ বিজয় আলোচনা করতে গিয়ে যে প্রসঙ্গটি নিয়ে সাহিত্যের ইতিহাসকারেরা আলোচনা করে থাকেন তা হলো এর গ্রন্থ নাম বা কাব্য নামের তাৎপর্য। কেউ কেউ মনে করেন গ্রন্থ নামে থাকা বিজয় শব্দের অর্থ মৃত্যু বা মহাযাত্রা, কারণ কাব্য শেষে শ্রীকৃষ্ণের কলেবর পরিত্যাগের কথা বর্ণিত হয়েছে। আবার দেবতার শোভাযাত্রা, কীর্তি, বিজয় গৌরব অর্থেও বিজয় শব্দটি ব্যবহৃত হয়। প্রতিমা বিজয় অর্থাৎ প্রতিমা নিরঞ্জনের পূর্বে প্রতিমা কেন্দ্রিক শোভাযাত্রা। কাজেই শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থে বিজয় শব্দটি শ্রীকৃষ্ণের গৌরব লীলা অর্থেই প্রযুক্ত হয়েছে। আগেই উল্লেখ করা হয়েছে যে এই কাব্যকে কবি গোবিন্দ মঙ্গলও বলেছেন। মঙ্গল শব্দটি মঙ্গল কাব্যেও দেবতার গৌরব প্রচারের প্রতীকরূপে ব্যবহৃত হয়েছে। কবিও সম্ভবত সেই অর্থেই এই শব্দটিকে তার কাব্যের সঙ্গে যুক্ত করেছিলেন। কাব্যটির কাহিনী পরিচয় সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে বলা যায় যে কবি মালাধর বসু ভাগবতের দশম ও একাদশ স্কন্দের কাহিনী সূত্র অবলম্বনে কাব্যটি রচনা করেছিলেন। মূল ভাগবতের দশম স্কন্ধে কৃষ্ণের জন্ম থেকে দ্বারকা লীলা পর্যন্ত বর্ণিত হয়েছে। একাদশ স্কন্ধের কাহিনীতে বর্ণিত হয়েছে যদুকুল ধ্বংস ও কৃষ্ণের মানবলীলা সংবরণ এবং জ্যোতিধর্ম, জ্ঞানকর্ম, ভক্তিযোগ প্রভৃতি নানান অধ্যাত্ম তত্ত্ব। মালাধর বসু কিন্তু একাদশ স্কন্ধ থেকে কাহিনী অংশ গ্রহণ করলেও তত্ত্বের অংশ গ্রহণ করেছেন খুব সামান্যই। এছাড়া বিষ্ণু পুরাণ ও হরিবংশ থেকেও কিছু কিছু কাহিনী গ্রহণ করেছিলেন। চতুর্দশ শতাব্দীর আগে থেকেই কৃষ্ণলীলা বিষয়ক যে পুরাণ কথা প্রচারিত হয়েছিল তার থেকেও মালাধর সাহায্য পেয়েছিলেন। তবে তিনি যে শুধু পণ্ডিতের মুখে শুনে ভাগবতের রচনা করেছিলেন এই ধারণা করা সঠিক নয়। সংস্কৃত সাহিত্য সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান ছিল বলে মনে করা হয়। মূল সংস্কৃতের আক্ষরিক অনুবাদ প্রায়শই বর্জিত হলেও বেশ কয়েক ছত্রে সংস্কৃতের অবিকল অনুবাদও পরিলক্ষিত হয়। কবি মালাধর বসু তাঁর কাব্যে কৃষ্ণের তিনটি লীলা কথা বর্ণনা করেছিলেন, যথা আদ্য কাহিনী বা বৃন্দাবন লীলা, মধ্য কাহিনী বা মথুরা লীলা এবং অন্ত কাহিনী বা দ্বারকা লীলা। মূল ভাগবতে রাধার কোনো উল্লেখ না থাকলেও মালাধর বসু তার কাব্যে যে নৌকালীলা, দানলীলা, রাসলীলা প্রভৃতির সংযোগ ঘটিয়েছেন তা সম্ভবত লৌকিক কাব্য কাহিনী থেকেই তিনি গ্রহণ করেছিলেন। কারো কারো মতে মালাধরের মূল রচনায় শ্রীরাধার উল্লেখ ছিল না, তা পরবর্তীকালের প্রক্ষেপ। এছাড়াও এ কাব্যের বৃন্দাবন লীলায় কিছু পরিমাণে আদিরসের দৃষ্টান্ত লক্ষিত হলেও মূল কাব্যটিকে বীর রসাত্মক আখ্যান কাব্য হিসেবে স্বীকার করতে হয়। কাব্যে বৃন্দাবন, মথুরা ও দ্বারকা লীলায় কৃষ্ণের ঐশ্বর্যপূর্ণ বীরত্বের দিকটি খুব বেশি পরিমাণে প্রাধান্য পেয়েছে। আগ্রহী ছাত্রছাত্রীরা কাব্যে বর্ণিত এই তিন লীলার বিস্তারিত পরিচয় জানার জন্য অসিত কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়ের বাংলা সাহিত্যের ইতিবৃত্ত গ্রন্থের প্রথম খণ্ডটি দেখতে পারেন। কবি মূল ভাগবতের দশম স্কন্ধের প্রায় সমগ্র অংশ, একাদশ স্কন্ধের কৃষ্ণ উদ্ভবের অধ্যাত্মযোগ আলোচনা, যদুবংশ ধ্বংস এবং কৃষ্ণের তনুত্যাগের কাহিনী গ্রহণ করেছেন তাঁর কাব্যে। অধ্যাত্ম তত্ত্ব ব্যাখ্যায় কবি ভাগবতের অন্যান্য স্কন্ধ থেকেও কিছু কিছু উপাদান গ্রহণ করেছেন। তাঁর কাব্যে কৃষ্ণের ঐশ্বর্য লীলার তুলনায় আদিরসের উৎসার বেশ সংকুচিত। মূল ভাগবতের দশম স্কন্ধের মোট ৮টি অধ্যায়ে গোপী প্রসঙ্গ এবং ওই ৮টির মধ্যে 5টি অধ্যায়ে সবিস্তরে রাস বর্ণনা থাকলেও মালাধর এই দুই প্রসঙ্গে তার কাব্যে বেশ সংক্ষেপেই সেরেছেন। মালাধর বসুর কবিত্ব সম্পর্কে শ্রী অসিত কুমার বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন, বিশাল ভাগবত পুরাণের কাহিনীকে সংক্ষিপ্তাকারে পরিবেশনের দিকে তার অধিকতর দৃষ্টি ছিল। সচেতনভাবে কবিত্ব শক্তির পরিচয় দেওয়ার জন্য তিনি কলম ধরেননি। কাব্যে বাইরের কাহিনী যথাসাধ্য বর্জন করেছেন। মূল ঘটনাতে বিশেষ হাত না দিলেও মূল পুরাণের সংস্কৃত ভাষার ক্লাসিক গাম্ভীর্য তার রচনায় আশা করা যায় না, কারণ পঞ্চদশ শতাব্দীর ভাষা, ছন্দ, অলঙ্কারের ততটা বিকাশ হয়নি। ভাগবতের
সর্বশ্রেষ্ঠ পংক্তিগুলির গাম্ভীর্য ও আলংকারিক নৈপুণ্য গৌড়ীয় ভাষায় সম্পূর্ণ রক্ষিত হয়নি। যদিও স্নিগ্ধ, কোমল ও ঘরোয়া বর্ণনায় কবির কৃতিত্ব লক্ষ্য করা যায়। মালাধর বসু বৈষ্ণব সমাজে শ্রদ্ধেয় ভক্তকবি বলে স্বীকৃত হলেও এই রচনার কিছু কিছু অংশ কিছু নিরস বলে সাধারণ পাঠক এর প্রতি বিশেষ কোনো আকর্ষণ বোধ করেনি। যদিও স্থানে স্থানে কিছু উপভোগ্য কাব্য লক্ষণ আছে, যেমন শ্রীকৃষ্ণের মথুরা যাত্রার পূর্বে গোপীগণের বিলাপ কিছু কবিত্ব রসপূর্ণ হতে পড়েছে। আর না যাইব সখী চিন্তামণি ঘরে, আলিঙ্গন না করিব দেব গদাধরে, আর না দেখিব সখী সে চাঁদ বদন, আর না করিব সখী সে মুখ চুম্বন। এ ধরনের কিছু বর্ণনা বাদ দিলে মালাধরের ভাষার কাব্যরস নিতান্ত সাধারণ স্তরের বলা যায়। কেদারনাথ দত্ত ভক্তি বিনোদ শ্রীকৃষ্ণ বিজয়ের মুদ্রিত সংস্করণের ভূমিকায় লিখেছিলেন, এই গ্রন্থের ভাষা অলঙ্কৃত নয়, ইহার পদ্য অনেক স্থানে সুমিষ্ট হয় নাই। 14 অক্ষরের পয়ার অনেক স্থলে 16-17 অক্ষর বা 12-13 অক্ষরের দেখিতে পাওয়া যায়। অবশ্য মালাধরের কালে পয়ার যে তার পূর্ণ রূপ গ্রহণ করেনি সে কথা বলাই বাহুল্য। তার জন্য কবিকে দোষারোপ করা যায় না। কবি যে কাব্যে কিছু কিছু অলঙ্কার প্রয়োগ করেছেন তা উৎকৃষ্ট না হলেও তা নিতান্ত সাধারণ স্তরেরও নয়। যেমন চিয়াইয়া যশোদা পুত্র দেখি পাশে, পূর্ণিমার চন্দ্র যেন উদয় আকাশে, অথবা লাঙলের ঈশো যেন দন্ত সারি সারি, গিরিসম স্কন্ধ নাসিকা দেখিতে ভয়ঙ্করী। দুই ক্ষেত্রে যেন শব্দের প্রয়োগ আমাদের জানান দিয়ে যায় যে এই দুই ক্ষেত্রে অলঙ্কার হয়েছে উৎপ্রেক্ষা অলঙ্কার। কোনো কোনো সমালোচক শ্রীকৃষ্ণ বিজয়ের শ্রীকৃষ্ণ কীর্তনের বাকভঙ্গিমার কিছু প্রভাব লক্ষ্য করেছেন। যেমন শ্রীকৃষ্ণ কীর্তনে রয়েছে আহুট হাত কলেবর তোর, এবং শ্রীকৃষ্ণ বিজয়ে রয়েছে আউট হাত প্রমাণ কলেবর আমার। অর্থ প্রায় এক, যদিও অসিত কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয় এই একই ধরনের বাগধারার প্রভাবকে শ্রীকৃষ্ণ বিজয়ের উপর শ্রীকৃষ্ণ কীর্তনের প্রত্যক্ষ প্রভাব হিসেবে মানতে রাজি হননি। তাঁর মতে ওই ধরনের বাকৃতি মধ্যযুগীয় বাংলা ভাষারই বাকভঙ্গিমা। বলা যেতে পারে সেকালে পশ্চিমবঙ্গের পুঁথিতে যে ধরনের বাগধারা ব্যবহৃত হতো, শ্রীকৃষ্ণ কীর্তন ও শ্রীকৃষ্ণ বিজয়ে সেই রীতি অনুসৃত হয়েছে। আমরা যখন শ্রীকৃষ্ণ বিজয়ের সম্পর্কে পাঠ গ্রহণ করছি তখন কাব্যটির মধ্যে থাকা বাঙালিয়ানা সম্পর্কেও আমাদের একটি স্বচ্ছ ধারণা থাকা বাঞ্ছনীয়। মুসলমান প্রতিকূলতার প্রাবল্য দূরীভূত হলে বাঙালি হিন্দু সমাজ সেই প্রচণ্ড আঘাত থেকে আত্মরক্ষার জন্য এক বলিষ্ঠ বীর্যবান নায়ককে অন্বেষণ করেছিল। মালাধরের কৃষ্ণ চরিত্রের সেই ঐশ্বর্য ও প্রতাপের মধ্যে বাঙালি সমাজ সেই জাতীয় বীরকেই প্রত্যক্ষ করতে চেয়েছে। সমকালীন বাঙালি সমাজের চাহিদাই শ্রীকৃষ্ণ বিজয়ের কৃষ্ণ চরিত্রের মধ্যে দিয়ে উদ্ভাসিত হয়েছে। এ কাব্যের মূল পুরাণ হলেও এর বহু স্থানে বাঙালি মনোভাব ও বাঙালিয়ানার প্রচ্ছন্ন প্রভাব প্রত্যক্ষ করা যায়। যেমন অন্নপানের বর্ণনা, যশোদা বাল কৃষ্ণকে ডেকে বলছেন ভাত খায়া পুনরপি খেলহ আসিয়া। আবার কৃষ্ণ কেশী দৈত্যকে বধ করলে বিদীর্ণ দেহ দানবের ভূমি আশ্রয় করা বর্ণিত হয়েছে এইভাবে, ফুটি কাকুরি যেন হইল খান খান। এই ফুটি কাকুরের উপমা বাঙালির গ্রাম জীবনকে স্মরণ করিয়ে দেয়। মথুরার যে মালাকার কৃষ্ণকে মালা দিয়েছিল, কৃষ্ণের বরে তারা জলচল জাতিতে উত্তীর্ণ হয়, এবং এই জলচল জাতিতে উত্তীর্ণ হওয়া বাংলাদেশের জলচল এবং জল ও অচল এই শূদ্র সমাজের প্রতি দিক নির্দেশ করে। এইরকম বহু দৃষ্টান্তের সঙ্গে উল্লেখ করা যায় রামায়ণের কবি যেমন বাংলাদেশের পটভূমিকেই বহুস্থলে অভিকল গ্রহণ করেছিলেন, তেমনি মালাধরও সেই একই আদর্শ গ্রহণ করেছিলেন। এবারে আমরা জানব চৈতন্য সমকাল এবং চৈতন্য পরবর্তী যুগের ভাগবত অনুবাদগুলি সম্পর্কে। চৈতন্যদেবের পূর্ব থেকেই বাংলাদেশে ভাগবতাশ্রয়ী কৃষ্ণলীলার বিশেষ প্রচার হয়েছিল, যা প্রাক চৈতন্য যুগের বাংলা সাহিত্যে মন্দির গাত্রে, অঙ্কিত শিল্পকলার নিদর্শনে, পোড়ামাটির কাজে, নানা স্মৃতিপুরাণে প্রতিফলিত হয়েছিল। ভাগবত পুরাণ বিশেষ প্রাচীন না হলেও খ্রিস্টীয় 10ম শতাব্দীর দিকে
পূর্ব ভারতে এর অল্প স্বল্প প্রচার হয়েছিল। খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দীতে মাধবেন্দ্রপুরী ভাগবত পুরাণের আদর্শ ও কাহিনী প্রচারে আত্মনিয়োগ করেছিলেন। বিদ্যাপতি, বড়ুচণ্ডীদাস, মালাধর বসু এরা সকলেই অল্পাধিক ভাগবত পুরাণের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। যদিও এই প্রসঙ্গেই মনে আসে বাংলাদেশে কৃষ্ণ গীতিকা ও পদাবলীর সর্বব্যাপী একটা প্রভাব সত্ত্বেও ভাগবত অনুবাদের সংখ্যা ক্রমশ কমে আসার কারণ সম্পর্কিত প্রশ্ন। এর পেছনে মূলত তিনটি কারণ রয়েছে। তিনটি কারণের প্রতি দিক নির্দেশ করেছেন সাহিত্যের ইতিহাসকারেরা। এইগুলি হলো, প্রথমত, এই ভাগবতের অনুবাদ যারা করেছিলেন তারা কেউই প্রথম শ্রেণীর কবি নন। তাদের কারো মধ্যেই প্রথম শ্রেণীর কবি প্রতিভা লক্ষিত হয় না, ফলে জনসাধারণ এর প্রতি আকর্ষণ বোধ করেননি। দ্বিতীয়ত, চৈতন্য যুগে বৈষ্ণব পদশাখা রচনা সৌকুমার্যে ও ভক্তির গভীরতায় এমন প্রাধান্য লাভ করে যে ভাগবতের মূল রস ও বক্তব্য জনচিত্তে ও ভক্ত হৃদয়ে পদাবলীর মাধ্যমে সঞ্চারিত হয়েছিল। এবং তৃতীয়ত, ভাগবতে ঐশ্বর্য ভাবেরই প্রাধান্য। অনুবাদকগণ যদিও দশম দ্বাদশ স্কন্দ অবলম্বনে কৃষ্ণ কাহিনী বিবৃত করেছিলেন, তবু কৃষ্ণের ঐশ্বর্য লীলাকে তারা অবহেলা করতে পারেননি। কিন্তু চৈতন্য যুগে কৃষ্ণকে মধুর রসের মারফতে গ্রহণ করা হয়েছিল। ফলে ভাগবতের অনুবাদ বা অনুসরণে রচিত কাব্যগুলি কেন বৈষ্ণব সমাজে এই সময় পর্বে অতটা জনপ্রিয়তা লাভ করতে পারল না, তার সম্পর্কে এই সূত্রাকার আলোচনার থেকে কিছুটা ধারণা লাভ করা সম্ভব হয়। এবারে আমরা ভাগবতের কয়েকখানি সারানুবাদ ও ভাবানুবাদের পরিচয় গ্রহণ করব, যা শুরুতে স্থান পাবে ভাগবতাচার্য রঘুনাথের শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনী। তার গ্রন্থটি ভাগবতের সম্পূর্ণ সারানুবাদ হিসেবে বিশেষভাবে উল্লেখযোগ্য। ইতিপূর্বে কেউ কেউ ভাগবতের সারানুবাদে অগ্রসর হলেও তারা প্রায়শই ভাগবতের বিরাট পরিধিকে সংকুচিত করে দিয়েছিলেন। রঘুনাথ পণ্ডিত ভাগবতের সমস্ত স্কন্ধই অনুবাদ করেছিলেন এবং অনুবাদটি মূলের সারানুবাদ হলেও খুব সংক্ষিপ্ত নয়। ভণিতায় তিনি প্রায় সর্বত্র ভাগবতাচার্য বিশেষণটি প্রয়োগ করেছিলেন। মাত্র দু এক স্থানে নিজের নাম রঘুনাথ ও রঘুপণ্ডিত ব্যবহার করেছিলেন। রঘুনাথ সম্পর্কে চৈতন্য ভাগবত থেকে সামান্য পরিচয় পাওয়া যায়। চৈতন্যদেব গৌড় থেকে পুরীধামে ফেরার সময় বরাহনগরে রঘুনাথ নামক এক বৈষ্ণব বিপ্রের গৃহে কিছুক্ষণ অবস্থান করেছিলেন এবং চৈতন্যদেব রঘুনাথের পাঠ শুনে তাকে ভাগবতাচার্য উপাধি প্রদান করেছিলেন। প্রভু বলে ভাগবত এমন পড়িতে, কভু নাহি শুনে আর কাহারও মুখেতে, এতেকে তোমার নাম ভাগবতাচার্য, ইহা বই আর কোনো না করিহ কার্য। রঘুনাথ গদাধরের শিষ্য হয়েছিলেন। চৈতন্যের সাক্ষাৎ লাভের পরে তিনি ভাগবতের অনুবাদে হস্তক্ষেপ করেছিলেন বলে মনে করা হয়। অবশ্য 1575 সালে রচিত কবিকর্ণপুরের গৌড়গণ দেশোদ্দীপিকার পূর্বে শ্রীকৃষ্ণপ্রেম তরঙ্গিনী রচিত হয়েছিল বলে মনে হয়, কারণ কবিকর্ণপুরের গ্রন্থে এ বিষয়ে স্পষ্ট উল্লেখ রয়েছে। এইসব তথ্য থেকে অনুমান করা হয় ষোড়শ শতাব্দীর প্রথমার্ধে এই অনুবাদ কার্য সম্পন্ন হয়েছিল। এখনো পর্যন্ত গ্রন্থটির দুটি মুদ্রণ হয়েছে। 1317 বঙ্গাব্দে বসন্ত রঞ্জন রায় সম্পাদিত বঙ্গবাসী সংস্করণ এবং 1312 বঙ্গাব্দে নগেন্দ্রনাথ বসু সম্পাদিত বঙ্গীয় সাহিত্য পরিষদ সংস্করণ। দুই সংস্করণের মধ্যে পাঠের যে বিশেষ পার্থক্য পরিলক্ষিত হয় তা অস্বাভাবিক নয়। সাহিত্য পরিষদ প্রকাশিত সংস্করণের পাঠ বিশুদ্ধ, মার্জিত ও সুবিন্যস্ত। ষোড়শ শতাব্দীর পুঁথির এই সুবিন্যাসের দরুন সুকুমার সেন মহাশয় এই পুঁথিটির সম্পর্কে সংশয় প্রকাশ করেছিলেন। যদিও প্রায় 20,000 শ্লোকের সমাপ্ত এই বিরাট কাব্য নানান দিক দিয়ে বিশেষ উল্লেখযোগ্য। আমরা এর আগের আলোচনার সূত্র থেকে জানি যে রঘুনাথ চৈতন্যের সঙ্গে সাক্ষাৎ লাভের পূর্বেই ভাগবতাশ্রয়ী ভক্তিধর্মে পরম প্রাজ্ঞ ছিলেন। মহাপ্রভুর উৎসাহে তিনি সংস্কৃত ভাগবতকে বাংলায় অনুবাদ করতে শুরু করেন, যার জন্য তিনি বাংলা পয়ার এবং ত্রিপদীর সহায়তা গ্রহণ করেছিলেন।
অনুবাদের ক্ষেত্রে সকল কল্পিত রচনা পরিত্যাগ করে তিনি যথাসম্ভব মূলকে অনুসরণ করেছিলেন। এতে পয়ারে মূল কাহিনী বা তত্ত্ব সংক্ষেপে বিবৃত হয়েছে, যদিও সংক্ষেপীকরণের জন্য কাহিনীর যে ধারাবাহিকতা তা কিন্তু ক্ষুণ্ণ হয়নি। তিনি যে মূলকে প্রায় ঘনিষ্ঠভাবে অনুসরণ করেছিলেন তার প্রমাণ কৃষ্ণ গোপী লীলা প্রসঙ্গ মাত্র এক স্থান ব্যতীত কোথাও রাধার কোনো উল্লেখ কিন্তু পাওয়া যায় না। ভাগবতের অন্যান্য অনুবাদে দানলীলা নৌকালীলা প্রসঙ্গে রাধাকৃষ্ণ বরায়ের উল্লেখ সম্পূর্ণত ভাগবত বহির্ভূত ব্যাপার, কিন্তু ভাগবতাচার্য কাব্যের বিশুদ্ধির দিকে লক্ষ্য রেখেই এই সমস্ত বর্ণনাকে কিন্তু তার কাব্যের থেকে দূরে সরিয়ে রেখেছিলেন। তার ভাষা পরিচ্ছন্ন ও বর্ণনাধর্মী হলেও একটু তথ্যপ্রিয়তা ও সংস্কৃত পাণ্ডিত্য ও মূলকে ঘনিষ্ঠতর রূপে অনুসরণ করবার জন্য রচনারীতি কখনো কখনো গুরুবার বলে মনে হয়। তবে দু এক স্থানে রচনা মাধুর্য কিন্তু চমকপ্রদও হয়েছে। যেমন তোমারে পড়িল মনে চাহে বৃন্দাবন পানে, ধ্যান করি ও রাঙাচরণ, ফুকরে কাঁদিতে নারী, অনিমিখে পথ হেরি, যাবৎ না হয় দর্শন। মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়ের কোনো কোনো স্থানে বাঙালি জীবনের ছায়াপাত যে ঘটেছে তা আমরা ইতিপূর্বের আলোচনা থেকেই জানি, কিন্তু রঘুনাথের শ্রীকৃষ্ণপ্রেম তরঙ্গিনীতে সেই রকম কোনো স্থানীয় জীবন সমাজ ও সংস্কৃতির প্রভাব কিন্তু পরিলক্ষিত হয় না। ভাগবতাচার্য মূল ভাগবতকেই অনুসরণ করেছিলেন, লৌকিক বা স্থানীয় আচার আচরণ কাব্যাদর্শকে তিনি গ্রহণ করেননি বা তার দ্বারা তিনি প্রভাবিতও হননি। এবারে আমরা জানব মাধবাচার্যের শ্রীকৃষ্ণ মঙ্গল সম্পর্কে। ভাগবতের দশম স্কন্ধ, অন্য স্কন্ধ এবং অন্যান্য স্থান থেকে উপাদান সংগ্রহ করে মাধবাচার্য তাঁর শ্রীকৃষ্ণ মঙ্গল কাব্যটি রচনা করেছিলেন। এই কৃষ্ণমঙ্গল কাব্য আসলে কৃষ্ণলীলা বিষয়ক একটি কাব্য। মাধবাচার্যের কুল পরিচয় নিয়ে নানান মুনির নানান মত দেখা যায়। কারো কারো মতে চণ্ডীমঙ্গল বা মঙ্গলচণ্ডীর কবিরূপে যে মাধবাচার্যকে পাই তিনি আর এই শ্রীকৃষ্ণমঙ্গলের রচয়িতা মাধবাচার্য আসলে একই ব্যক্তি। বৈষ্ণব গ্রন্থাদিতে কৃষ্ণমঙ্গল রচয়িতা দ্বিজ মাধবের কিছু কিছু উল্লেখ আছে। মাধবাচার্যের কাব্যপাঠে মনে হয় শ্রীকৃষ্ণচরিত বিষয়ক এই কাব্য ষোড়শ শতাব্দীর দিকে বিশেষ খ্যাতি লাভ করেছিল। অবশ্য গ্রন্থের মধ্যে শ্রীকৃষ্ণমঙ্গলকে ভাগবতের অনুবাদ বা অনুসরণ না বলে তাকে চরিত গীত বলা হয়েছে বা চরিত গীত বলা হয়েছে। কেউ কেউ মনে করেন গৌরগণ দেশোদ্দীপিকা ও শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লিখিত চৈতন্য শাখাভুক্ত মাধবাচার্য হয়তো আমাদের এই আলোচ্য কাব্যের কবি। নিত্যানন্দ দাশের প্রেমবিলাসের ঊনবিংশ বিলাসের কাহিনী থেকে মনে হয় শ্রী চৈতন্যের তিরোধানের পূর্বে শ্রীকৃষ্ণমঙ্গল রচিত হয়েছিল এবং গ্রন্থটি শ্রী চৈতন্যকে সমর্পণ করা হয়েছিল। আগ্রহী ছাত্রছাত্রীরা এই বিষয়টি সম্পর্কে সবিস্তারে জানার জন্য প্রামাণ্য সাহিত্যের ইতিহাসের গ্রন্থগুলি দেখতে পারেন। শ্রীকৃষ্ণমঙ্গল গ্রন্থের কোথাও সন তারিখ জ্ঞাপক কিন্তু কোনো নির্দেশ পাওয়া যায় না। প্রাপ্ত উপকরণ থেকে সাহিত্যের ইতিহাসকারেরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে মাধবাচার্য নামক এক ভক্ত কবি ষোড়শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বর্তমান ছিলেন এবং ওই সময় ভাগবতের দশম স্কন্ধের উপর ভিত্তি করে শ্রীকৃষ্ণমঙ্গল কাব্যটি রচনা করেন। মূলত দশম স্কন্ধের উপর ভিত্তি করলেও অন্যান্য স্কন্ধ থেকেও কবি কিন্তু কিছু কিছু কাহিনী গ্রহণ করেছিলেন তাঁর কাব্যে। কাব্যের শেষাংশে কবি কিছু তত্ত্বকথারও নির্দেশ করেছেন। গুরু ধর্মকথা ব্যাখ্যা করতে গিয়ে তিনি তান্ত্রিক সৎকর্মের কথা উল্লেখ করেছেন। কবির কাব্যের ঘটনা ও কাহিনী বর্ণনা বেশ পরিচ্ছন্ন, ধারাবাহিকতা বিশেষ কোথাও ক্ষুণ্ণ হয়নি। ছাপাখানার যুগে মাধবাচার্যের শ্রীকৃষ্ণ মঙ্গল শ্রীমদ্ ভগবৎ সার নামে প্রচারিত হয়েছিল বা মুদ্রিত হয়েছিল। এবারে আমরা আলোচনা করব দুঃখী শ্যামদাসের গোবিন্দ মঙ্গল নিয়ে। ভাগবতের দশম স্কন্ধ এবং আরও দু এক স্কন্ধের অনুসরণ করে দুঃখী শ্যামদাস এই গ্রন্থটি রচনা করেন। 1886 সালে ঈশানচন্দ্র বসুর সম্পাদনায় গ্রন্থটি প্রথম মুদ্রিত হয়। মেদিনীপুর জেলার কেদারকুণ্ড পরগনার হরিপুর গ্রামে শ্যামদাস জন্মগ্রহণ করেন।
ডক্টর সুকুমার সেন অনুমান করেন যে কবির পিতা কাশিরাম দাসের ক্ষুল্ল পিতামহ। কবির ব্যক্তিগত পরিচয় সম্বন্ধে বিশেষ কিছুই জানা যায় না। ভরদ্বাজ গোত্রীয় দে উপাধিক কায়স্থ বংশে কবির জন্ম। গোবিন্দমঙ্গলের সম্পাদক ঈশানচন্দ্র বসু মন্তব্য করেছিলেন, তাহার রচিত এই গোবিন্দমঙ্গল গ্রন্থ কখনো গাহিয়া কখনো পাঠ করিয়া দেশে দেশে লোককে শুনাইতেন। কাব্যটি মূলত ভাগবতের দশম স্কন্ধের সংক্ষিপ্তসার হলেও কবি প্রায় কোথাও অনুবাদের রীতিটি অনুসরণ না করে কাব্যটিকে আখ্যানের ভিত্তিতে বিবৃত করেছেন। কবিত্ব বিচারে গোবিন্দমঙ্গল এমন কিছু প্রশংসা দাবি করতে পারে না, যদিও কৃষ্ণের বাঁশি শুনে গোপীদের ভাব কিংবা শিশুপাল বধের মতো সহজ বর্ণনার মতো কিছু কিছু প্রসঙ্গের বর্ণনা প্রশংসাযোগ্য ও কবিত্বপূর্ণ হয়েছে। কাব্যটিতে শ্রীকৃষ্ণ কীর্তনের মতো রাধাকৃষ্ণ লীলায় বড়াইয়ের বিশেষ প্রাধান্য লক্ষিত হয়। এই কাব্যে নৌকাখণ্ড, রাসলীলা প্রভৃতি বর্ণনায় যে গ্রাম্য মনোভাবের ছায়াপাত ঘটেছে তা কিন্তু আমাদের শ্রীকৃষ্ণ কীর্তনের প্রভাবকে মনে করিয়ে দেয়। গোবিন্দমঙ্গল ভাগবতের অনুসরণে রচিত হলেও সম্পূর্ণ যে অনুবাদ কাব্য নয় তা আমরা পূর্বেই উল্লেখ করেছি। এর ভাষা ভঙ্গিমা সহজ এবং সংযত, কোথাও আবেগ উচ্ছ্বাসের কোনো আতিশয্য লক্ষিত হয় না। ভাগবতে কৃষ্ণ গোপীলীলার বর্ণনা থাকলেও রাধার উল্লেখ কোথাও নেই। ভাগবতের বাংলা অনুবাদে গৃহীত দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড প্রভৃতি বর্ণনাও গ্রামীণ সংস্কার থেকেই জন্মলাভ করেছে। শ্রীকৃষ্ণ কীর্তনের প্রভাবেই যে এই সমস্ত লোকপ্রিয় আদিরসের বর্ণনা ভাগবতের অনুবাদে ঢুকে পড়েছিল তেমনটা নয়। একই উৎস থেকে বড়ুচণ্ডীদাস উপাদান সংগ্রহ করেছিলেন। ভাগবতের অনুবাদগুলিতেও সেই ভাবধারার প্রভাবেই কবিগণ রাধাকৃষ্ণ লীলাকে কোথাও সংক্ষেপে কোথাও বা সবিস্তারে বর্ণনা করতে অগ্রসর হয়েছিলেন। দুঃখী শ্যামদাসও কিন্তু সেই আদর্শটিকেই তার কাব্যে অনুসরণ করেছিলেন। এবারে আসা যাক সপ্তদশ শতাব্দীতে ভাগবত অনুবাদের ধারা প্রসঙ্গে। এই শতাব্দীতে রামায়ণ, মহাভারত ও ভাগবতের যে সমস্ত ভাবানুবাদ প্রচারিত হয়েছিল তা থেকে একটা কথা স্পষ্ট হয়ে উঠেছে যে অদ্ভুত আচার্য ও কাশিরাম দাসের রামায়ণ ও মহাভারতের অনুবাদগুলি এই শতকে জনসমাজে বিশেষভাবে প্রচার লাভ করেছিল। এই যুগে রামায়ণ ও মহাভারত পাঁচালী গানের আকারে অর্ধশিক্ষিত সমাজে যথেষ্ট প্রচার লাভ করলেও ভাগবতের অনুবাদ সেই অর্থে জনপ্রিয়তার শীর্ষচূড়া কিন্তু স্পর্শ করতে পারেনি। সপ্তদশ শতাব্দীতে কৃষ্ণায়ন কাব্য আলোচনা প্রসঙ্গে দেখা যাচ্ছে বৈষ্ণব পদাবলিতে যেমন বৈষ্ণব ভক্তিবাদ গৌড়ীয় আদর্শ অনুসরণ করেছে, তেমনি কৃষ্ণ আখ্যান বর্ণনায় একাধারে ভাগবতাদির প্রভাব এবং বাংলার লোকজীবনাদর্শ ও গ্রাম্য ঐতিহ্যের প্রভাব ভাগবত ধরনের পুঁথিগুলিতে এক প্রকার বিশেষ আদর্শ সৃষ্টি করেছে। এই কৃষ্ণায়ন কাব্যের মধ্যে দু একজন কবি মূল ভাগবত সংক্ষেপে অনুসরণ করেছেন, কেউ শুধু কৃষ্ণলীলা অনুবাদ করতেন, কেউ বা ওই সমস্ত অনুবাদ অনুসরণগুলিতে গ্রাম্য কৃষ্ণকথাও কিছু কিছু সংযুক্ত করে দিতেন। সপ্তদশ শতাব্দীতে ভাগবতের অনুসরণে ও অনুবাদের রীতিতে রচিত পুঁথির সংখ্যা নেহাত কম নয়, যদিও আদ্যন্ত কিংবা আক্ষরিক অনুবাদে কিন্তু প্রায় কেউই অগ্রসর হচ্ছেন না এই সময়। সনাতন বিদ্যাবাগীশ, কৃষ্ণদাস, কৃষ্ণকিঙ্কর, দ্বিজ হরিদাস, অভিরাম দত্ত, দুর্লভ নন্দন, কবিচন্দ্র প্রভৃতি কবিগণ ভাগবত অবলম্বন করে কখনো দু একটি স্কন্ধের অনুবাদ করেন, আবার কখনো বা শুধু আখ্যানটিকে নিজের ভাষায় বর্ণনা করছেন। কিন্তু অধিকাংশ স্থলেই এরা তত্ত্বকথাকে প্রায় এড়িয়ে গেছেন, দার্শনিক উক্তিও যথাসম্ভব পরিত্যাগ করছেন। এদের প্রায় প্রত্যেকের পুঁথি ভাগবতের অনুসারী হলেও লৌকিক যে কৃষ্ণকথার ধারা সমকালে প্রচলিত হয়ে চলেছিল তাও কিন্তু এই সমস্ত পুঁথিগুলিতে স্থান করে নিচ্ছে। সনাতন বিদ্যাবাগীশ ভাগবতের সমস্ত স্কন্ধেরই সংক্ষিপ্ত অনুবাদ করেছিলেন। সমগ্র কাব্যটি রচনা করতে 20 বছর সময় লেগেছিল এবং প্রথম স্কন্ধটি রচিত হয়েছিল 1679 খ্রিস্টাব্দে। সপ্তদশ শতাব্দীতে তিনজন কৃষ্ণদাসের হদিশ মেলে যারা ভাগবতের অনুবাদ করেছিলেন। এরা হলেন শ্রীনিবাসের অনুচর এক কৃষ্ণদাস,
কাশিরামের জ্যেষ্ঠ ভ্রাতা কৃষ্ণদাস এবং ঘনশ্যাম নামে আরেক কবি, যিনি কৃষ্ণকিঙ্কর ভণিতা সহ শ্রীকৃষ্ণবিলাস কাব্য রচনা করেন। এছাড়া আর এক কবি কৃষ্ণদাসের ভণিতায় গোবিন্দ বিজয় নামক একটি পুঁথি রচনা করেন। এই পর্বের কবিদের মধ্যে সাহিত্যিক উৎকর্ষের বিচারে কবিচন্দ্র উপাধিযুক্ত শঙ্কর চক্রবর্তী রচিত গোবিন্দমঙ্গল কাব্যটি বিশেষভাবে উল্লেখযোগ্য। কবি নিজ কাব্যকে কখনো ভাগবতামৃত, শ্রীকৃষ্ণমঙ্গল প্রভৃতি নামেও উল্লেখ করেছেন। বিষ্ণুপুরের রাজা গোপাল সিংহের আমলে কাব্যটি রচিত হয়। এই সময় পর্বে খুব অল্প সংখ্যক কবি সমগ্র ভাগবতের পুঙ্খানুপুঙ্খ অনুবাদ করার মতো ধী ও ধৈর্যের পরিচয় দিতে পেরেছিলেন। অধিকাংশ ক্ষেত্রে ভাগবতের ২-৪টি জনপ্রিয় কাহিনীকে নিজের ভাব ও ভাষায় সরল তরল আকারে বর্ণনা করেই এরা ভাগবত অনুবাদের ধারাটি রক্ষা করার প্রয়াস পেয়েছেন। তাই এই শতাব্দীর কোনো কাব্যই প্রশংসনীয় কবিত্ব বা তত্ত্বগভীরতা প্রকাশ করতে সক্ষম হয়নি। বরং যারা ভাগবতের ভাবানুবাদের প্রয়াস থেকে কিছুটা সরে এসে গ্রামীণ কৃষ্ণায়ন কাব্যের প্রতি দৃষ্টিক্ষেপ করেছিলেন, তারাই বরং কাব্য মধ্যে কিছু মৌলিকতার সঞ্চার করতে সক্ষম হয়েছিলেন। আমরা ইতিপূর্বের আলোচনা থেকে জানি, মধ্যযুগীয় বাংলা সাহিত্যে ভাগবত শাখায় প্রথম শ্রেণীর কবি প্রতিভা বড় একটা সাক্ষাৎ না পাওয়া গেলেও শিক্ষিত ও অশিক্ষিত সমাজে ভাগবতোক্ত কৃষ্ণলীলা জনপ্রিয় হয়েছিল যথেষ্ট পরিমাণে। অষ্টাদশ শতাব্দীতেও এই একই বিষয় লক্ষ্য করা যায়। সপ্তদশ শতাব্দী থেকে সম্প্রদায়গত চৈতন্য ধর্ম গৌড়ীয় বৈষ্ণব ধর্মরূপে সমগ্র দেশেই ছড়িয়ে পড়েছিল। ফলে অষ্টাদশ শতাব্দীতে ভাগবত অনুসারী পূর্ণাঙ্গ রচনা একাধিক পাওয়া যাচ্ছে। ভাগবত বা অন্য পুরাণের কৃষ্ণলীলা বিষয়ক আখ্যানের অনুবাদও কিছু কম মেলেনি। এই সমস্ত পুঁথির মধ্যে কয়েকজনের রচনায় কিছু কবিত্ব শক্তির পরিচয় পাওয়া যায়। নরহরি দাস, অচ্যুত দাস, কবিচন্দ্র শঙ্কর চক্রবর্তী, দ্বিজ মাধবেন্দ্র, অভিরাম দাস, বলরাম দাস, দ্বিজ রামেশ্বর, এরা সকলেই ভাগবত কেন্দ্রিক সম্পূর্ণ কাব্যই রচনা করেছিলেন। এরও মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য শঙ্কর কবিচন্দ্রের গোবিন্দমঙ্গল বা ভাগবতামৃত, বলরাম দাসের শ্রীকৃষ্ণমঙ্গল, দ্বিজ মাধবেন্দ্রের ভাগবত সার এবং দ্বিজ রমানাথের শ্রীকৃষ্ণ বিজয়। এরা মূলত ভাগবতের কৃষ্ণলীলা সম্বলিত অধ্যায়গুলির সংক্ষিপ্ত রচনা করার সঙ্গে সঙ্গে ভাগবত বহির্ভূত পালাও নিজ নিজ কাব্যে গ্রহণ করেছেন। এই কালপর্বে ভাগবতের ২-১টি পালা নিয়ে রচিত কয়েকখানি পুঁথি পাওয়া গেছে। তার মধ্যে উদ্ভব সংবাদ উল্লেখযোগ্য। নরসিংহ দাস, শিবরাম, পঞ্চানন এরা সকলেই ভাগবতের দশম স্কন্ধে বর্ণিত কৃষ্ণ কর্তৃক উদ্ভবকে বৃন্দাবনে দূত করে পাঠানোর কাহিনীটি অবলম্বন করে উদ্ভব সংবাদ রচনায় অগ্রসর হয়েছিলেন। সমগ্র অষ্টাদশ শতাব্দী ধরেই ব্রাহ্মণ ও উচ্চতর সমাজে কৃষ্ণলীলা বিষয়ক পুরাণ অনুবাদ বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল এবং এদের অনুবাদের হারও ক্রমে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল। পদ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বরাহ পুরাণ প্রভৃতির অন্তর্গত কৃষ্ণলীলা বিষয়ক কোনো কোনো পালা শিক্ষিত সমাজে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। কোনো কোনো কবি সংযত পরিচ্ছন্ন রচনারীতিও আয়ত্ত করেছিলেন এবং এরূপ কবির সংখ্যা প্রচুর। সমাজের নানা স্তরে ভূস্বামীর সমাজে সংস্কৃত পুরাণের প্রভাব বেশ স্থায়ী ছিল। সাহিত্য ও সমাজের দিক থেকে শুধু এটুকুই প্রণিধানযোগ্য। ফলে মধ্যযুগে ভাগবত অনুবাদের ধারা, কবি ও কাব্য পরিচয়, এই আলোচনার উপান্তে এসে আমরা একদিকে যেমন পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত বিভিন্ন কবি ও তাদের অনুদিত কাব্য সম্পর্কে বিস্তৃত আলোচনা, বিস্তারিত ধারণা লাভ করতে পারি, তেমনি একই সঙ্গে নানান সূত্রের সবিস্তার আলোচনা থেকে আমরা উপলব্ধি করতে পারি মধ্যযুগের অন্যান্য অনুবাদ শাখাগুলির তুলনায় ভাগবতের অনুবাদের প্রচার, প্রসার এবং জনপ্রিয়তা কেন ক্রমে কমে এসেছিল। ছাত্রছাত্রীদের সুবিধার্থে শেষ স্লাইডটিতে বেশ কিছু প্রামাণ্য সাহিত্যের ইতিহাসের গ্রন্থের উল্লেখ করা হয়েছে। আশা করি ছাত্রছাত্রীরা তার দ্বারা উপকৃত হবেন। আজকের আলোচনা মধ্যযুগে ভাগবত অনুবাদের ধারা, কবি ও কাব্য পরিচয়
এখানেই সমাপ্ত হলো। নমস্কার।